আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আমরা রিভিশন দিব। তো দুটি ক্লাসে রিভিশন দিব যেহেতু চ্যাপ্টারটা একটু বড়। আম, আমরা আজকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আজকে রিভিশন দেওয়ার পরিকল্পনা আছে। তো পরিকল্পনার সংজ্ঞা, গুরুত্ব, ধাপ আমাদের আম, প্রথম আলোচনার পর্বে ছিল। এরপরে পরিকল্পনার আঙ্গিনা, পরিকল্পনার প্রকারভেদ এবং পরিকল্পনার লক্ষ্যের প্রকারভেদ। এই দুটি পর্ব আজকে শেষ করা যায় কিনা চেষ্টা করছি, কেমন? তো তার আগে হচ্ছে আমরা গতকালকে যেহেতু দ্বিতীয় অধ্যায় রিভিশন দিয়েছি, দুটি পর্বে সেটা শেষ করা হয়েছে। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা বা কোনো সমস্যা আছে কি? নো স্যার। আচ্ছা, ক্রিয়েটিভ কোশ্চেন লিখতে দেওয়া ছিল যে শর্ট করে তোমরা লিখবে, লিখেছো কিনা? কে কে লিখেছো? না স্যার, লেখা হয়নি। কে কে লিখেছো? শর্ট করে আনসার লিখেছো কে কে? লেখা হয়নি স্যার। লেখা হয়নি। এমসিকিউ, এমসিকিউ তে দাগিয়েছো কেউ? এমসিকিউ আকিব স্যার, সুলতান? প্রথম ও দ্বিতীয় দাগাইছি, তৃতীয় অধ্যায় এখনো দাগাইনি স্যার। আচ্ছা, ওকে, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের রিভিশন শুরু করছি। তো তৃতীয় অধ্যায়ের নাম তোমরা জানো যে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। কারণ হচ্ছে যে পরিকল্পনা এবং সিদ্ধান্ত দুটি একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো যেহেতু পরিকল্পনা প্রণয়ন আছে এবং সিদ্ধান্ত গ্রহণও আলোচনা আছে, আমরা সিদ্ধান্ত গ্রহণের সময় আলোচনার সময় ওখানে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে পরিকল্পনা কাকে বলে তোমরা জানো এবং এটার গুরুত্ব কি সেটা আমরা প্রাথমিক কথাগুলো একটু শুরু করি। তোমরা জানো একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য যে সকল মৌলিক উপকরণ দরকার হয়, এই মৌলিক উপকরণগুলোকে যথাযথভাবে যথাসময়ে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার চেষ্টা করে। তো যথাসময়ে যথাযথভাবে কাজে লাগানোর জন্য একজন ব্যবস্থাপক কি করেন? তার ব্যবস্থাপকীয় অর্থাৎ মৌলিক ব্যবস্থাপকীয় কাজগুলো সম্পন্ন করেন। সেই কাজগুলোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। তো পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনাকে বলা হয় আম, আম, আয়নার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ পরিকল্পনা আর উপর ভিত্তি করে অন্যান্য কাজগুলো সম্পাদিত হয়ে থাকে। কাজের মাঝখানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ পরিকল্পনা মাফিক হচ্ছে কিনা তা পরিকল্পনা এবং কাজের দিকে তাকালেই বোঝা যাবে যে আসলে কাজ ঠিকভাবে হচ্ছে কিনা। এই জন্য পরিকল্পনাকে আয়নার সাথে তুলনা করা হয়। তো পরিকল্পনা কাকে বলে? যে পরিকল্পনা একজন ব্যবস্থাপক মেয়াদের শুরু হওয়ার আগেই এটি করে থাকেন, যা ভবিষ্যতে বাস্তবিত হয়ে থাকে। তাহলে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলা হয়। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি স্বরূপ। তাই কোনো কাজ শুরু করার আগেই ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ শুরু করতে হয়। কারণ হচ্ছে যে যেহেতু পরিকল্পনায় যেভাবে বলা থাকবে, ব্যবস্থাপনা হচ্ছে অন্যান্য কাজগুলো সেভাবে সম্পাদিত হবে এবং দিন শেষে বা সময় শেষে বা মেয়াদ শেষে ওই পরিকল্পনায় যেভাবে বলা আছে সেভাবে কাজ হয়েছে কিনা সেটা মেজারমেন্ট করা হয়ে থাকে। সুতরাং পরিকল্পনায় যদি পরিকল্পনা প্রণয়নের সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা না হয়, উত্তম পরিকল্পনা গ্রহণ করা না হয়, তাহলে প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই ভবিষ্যতে কোনো একটি কাজ কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা কতটুকু সম্পন্ন হবে এ সম্পর্কে আগাম চিন্তা ভাবনা করেই কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করতে হয়। আর এই করণীয় ঠিক করাকেই বলা হয় পরিকল্পনা। তো হচ্ছে আহ একটি সব পরিকল্পনাই তো আর আদর্শ বা উত্তম পরিকল্পনা হতে পারে না। তো যে আদর্শ বা উত্তম পরিকল্পনা আমরা কোন পরিকল্পনাকে বলবো? যে পরিকল্পনার মধ্যে এই নিচের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে। কি কি আছে? সুস্পষ্ট উদ্দেশ্য, বাস্তবমুখিতা, গ্রহণযোগ্যতা বা পালনযোগ্যতা, সঠিক পথ নির্দেশনা, সমন্বয় ও যোগসূত্র, নমনীয়তা। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে। এখন এই 6টি বৈশিষ্ট্যের মধ্যে যেটা আমি লিখেছি এর মধ্যে 6 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট।
ঠিক আছে, বলো 6 নম্বরের নাম কি, সবাই দেখতে পাচ্ছ কিনা? স্যার নমনীয়তা। নমনীয়তা, রাইট। এটি নমনীয়তা স্যার। হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম, তাহলে আসল দিকে আমরা একটু সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে চলে যাই। সুস্পষ্ট উদ্দেশ্য অর্থাৎ পরিকল্পনা লক্ষ্য কেন্দ্রিক, উদ্দেশ্য কেন্দ্রিক। তো পরিকল্পনা কিভাবে প্রণীত হবে, কার উপর ভিত্তি করে প্রণীত হবে, তার একটি সুস্পষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য থাকতে হবে। যেমন ধরে নাও যে 100 পেন উৎপাদন করার জন্য, ধরে নাও যে 100 পেন উৎপাদন করার জন্য প্রতিদিন তোমার 10টা মেশিন 10 ঘন্টা পরিশ্রম করতে হয়, মানে কাজে লাগাতে হয়। কি বলছি, 100টা পেন উৎপাদন করবে, প্রতিদিন 10 ঘন্টা করে মেশিন চলবে, 10টা মেশিন চলবে। তাহলে এই যে 10টা মেশিন আমাকে, এখন ধরে নাও যে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে, কত পেন উৎপাদন করবে, কতজন শ্রমিক থাকবে, আর কত ঘন্টা করে কাজ করবে, কতটা পেন উৎপাদন করতে হবে, এরকম সুস্পষ্টতা যদি না থাকে, তাহলে আসলে সেই পরিকল্পনার ওকে আমরা উত্তম পরিকল্পনা বলবো না। কারণ হচ্ছে যে তখন হয়তো দেখা যাবে যে 80টা পেন, দিন শেষে 80টা পেন উৎপাদন হয়েছে, কারণ হচ্ছে 10টা মেশিন রয়েছে, 8জন লোক রয়েছে, 6 ঘন্টা করে কাজে লাগানো হচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে কি উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারিত ছিল না বলেই আমাদের আলটিমেটলি হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য, কোন লক্ষ্য বা উদ্দেশ্যই নেই, তাহলে কি অর্জন হবে? এই জন্য আমরা বলছি যে যা করা হবে তার সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে, ঠিক না? তারপর হচ্ছে বাস্তবমুখিতা। বাস্তবমুখিতা মানে হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের শক্তি সামর্থ্য যা আছে সে অনুযায়ী লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের শক্তি সামর্থ্যের বাহিরে এমন কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা উচিত নয় যা প্রতিষ্ঠানের হচ্ছে হচ্ছে কি বলবে যে অবাস্তব একটা পরিকল্পনা হিসেবে প্রণীত, মানে অবাস্তব হিসেবে একটা পরিকল্পনা হিসেবে গণ্য হবে। প্রাথমিকভাবে হয় কি যে কি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তার উপর প্রতিষ্ঠানের সুখ দুঃখ নির্ভর করে। তো হয়তো কিছু কিছু পরিকল্পনা প্রাথমিকভাবে মনে হবে যে না, হ্যাঁ এটা হলে তো খুব ভালো হয়, তাই না? কিন্তু আলটিমেটলি যখন কাজ শুরু হয়, কিছু সময় যায়, তখন বোঝা যায় যে এই যে উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি বাস্তবতা নিরিখে অগ্রহণযোগ্য। তারপরে গ্রহণযোগ্যতা ও পালনযোগ্যতা। তোমরা জানো যে একজন ব্যবস্থাপক কি করেন, পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত কাজগুলো করেন, আর এই পরিকল্পিত কাজগুলো অধস্তন শ্রমিক কর্মচারীদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তো যাদেরকে দিয়ে বাস্তবায়ন করা হবে তারা যদি এটি গ্রহণ না করে, তাদের কাছে যদি এটি গ্রহণযোগ্য না হয়, তাহলে বলো দেখি তাদেরকে দিয়ে কি ভালো কাজ করানো সম্ভব? না স্যার। না। সুতরাং যাদেরকে দিয়ে বাস্তবায়ন করানো হবে তাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হতে হবে। সুতরাং তাদের কাছে অ্যাকসেপ্টেবল হলে ওরা আন্তরিকতা দিয়ে তাদের দক্ষতা যোগ্যতার সবটুকু ব্যবহার করে প্রতিষ্ঠানের কাজ লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাবে। তোমরা কি বুঝতে পারছো এটি গ্রহণযোগ্যতা পালনযোগ্যতা? আমি সিম্পল কিছু ল্যাঙ্গুয়েজে আমার মতো করে বলছি, তারপরে তোমরা বই পড়বে। সঠিক পথ নির্দেশনা। তোমরা জানো হচ্ছে পরিকল্পনা হচ্ছে যে ভবিষ্যতের গাইডলাইন, ঠিক আছে? তো ভবিষ্যতে কি করা হবে তার আগাম পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলা হয়। ভবিষ্যতে কখন কোথায় কিভাবে কার দ্বারা কতটুকু সম্পন্ন করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নামই হচ্ছে পরিকল্পনা। সুতরাং ভবিষ্যতে যে কাজগুলো সম্পন্ন করা হবে, কে কোন কাজ কতটুকু কিভাবে করবে তার সঠিক পথ নির্দেশনা যদি পরিকল্পনায় থাকে, তাহলে আমরা বলবো যে সেটা একটি উত্তম পরিকল্পনা। সমন্বয় ও যোগসূত্র। সমন্বয় যোগসূত্র কি, যে একটি প্রতিষ্ঠানের অনেকগুলো বিভাগ থাকে, প্রত্যেকটি বিভাগের বিভাগীয় পরিকল্পনা প্রণীত হয়, তাই না? ঠিক কিনা বলতো দেখি? ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, অর্থ বিভাগ। ধরে নাও যে 10% আমাকে বেশি মুনাফা অর্জন করতে হবে, তাহলে 10% বেশি মুনাফা অর্জন করতে চাইলে 10% বেশি বিক্রয় করতে হবে, তাহলে 10% বেশি উৎপাদন করতে হবে, 10% বেশি উৎপাদনের জন্য 10% বেশি কাঁচামাল ক্রয় করতে হবে, 10% বেশি অর্থ যোগান দিতে হবে। এই যে প্রত্যেকটি বিভাগের সাথে একটার আরেকটা যোগসূত্র সমন্বয় স্থাপন কিভাবে হবে সে সংক্রান্ত দিক নির্দেশনা আমাদের কোথায় থাকতে হবে বলো? কোথায়? হ্যাঁ, এই সংক্রান্ত দিক নির্দেশনা কোথায় থাকতে হবে? পরিকল্পনায়। অবশ্যই পরিকল্পনায় থাকতে হবে। পরিকল্পনায়। এরপরে হচ্ছে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা মানে হচ্ছে যে পরিবর্তন রাখার সুযোগ, পরিবর্তন করার সুযোগ।
কেন পরিবর্তন করতে হবে? যে পরিবেশ পরিস্থিতি যখন চেঞ্জ হয়, এই পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য পূর্ব নির্ধারিত পরিকল্পনায় মাঝে মাঝে পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন রাখার সুযোগটাই হচ্ছে নমনীয়তা। কি ঠিক কিনা বলো তো দেখি? ধরে নাও যে তোমাদের, আমি বরাবরই যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, সুতরাং আমি এভাবে উদাহরণ দেই যে ধরে নাও যে তোমাদের প্রিটেস্ট পরীক্ষার প্রিটেস্টের শিডিউল হয়ে গেছে, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ এইভাবে নির্ধারণ করা হয়েছে। এখন মাঝখানে হরতাল, অবরোধ বা অন্য কোনো কারণ আবির্ভূত হয়েছে, বিরূপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যে তারিখে বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে সেই তারিখের আমরা পরীক্ষাটা যদি স্থগিত করার সুযোগ থাকে এবং অন্য কোনো দিন, ফাঁকা একটা দিনে আমরা পরীক্ষা নেওয়ার সুযোগ পাই, তাহলে আমরা বলবো যে এটার মধ্যে নমনীয়তা রয়েছে। ঠিক আছে, এটাকে বলা হবে নমনীয়তা। ক্লিয়ার তোমাদের কাছে? জি জি স্যার। Yes, sir. হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে নমনীয়তা। ওকে, এরপর আসলে দেখি পরিকল্পনার গুরুত্ব। আমরা দেখি একটু পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এই যে পরিকল্পনা একটি প্রতিষ্ঠানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন হয়, ব্যবসায়ের উন্নয়ন ও সম্প্রসারণ ঘটে, ব্যয় ও অপচয় হ্রাস পায়, উপকরণের কার্যকর ব্যবহার হয়, সঠিক কার্যধারা অনুসরণ হয়, ব্যবস্থাপনা উন্নয়নের কাজ বাস্তবায়ন সম্ভব হয়। তো প্রারম্ভিক প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন, আমরা ওই যে পরিকল্পনা লক্ষ্য কেন্দ্রিক, তাহলে পরিকল্পনা সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কতটা মেশিন লাগবে, কত টাকা লাগবে, কতটা ওই যে কতজন শ্রমিক লাগবে, মেন মেশিন, ম্যাটেরিয়ালস, কাঁচামাল কতগুলো লাগবে, বাজার কতটুকু কিভাবে আমি দখল করব, তাই না, কোন পদ্ধতিতে উৎপাদন করব, এই সবকিছু পরিকল্পনায় বলা থাকে। এই জন্য বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন এর মাধ্যমে সম্ভব। ব্যবসার উন্নয়নের সম্প্রসারণ, যদি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন সম্ভব হয়, তাহলে প্রতিষ্ঠানের সম্প্রসারণ, ব্যবসার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়, ব্যয় অপচয় হ্রাস পায়, পরিকল্পিত কাজ, বলা হচ্ছে যে গুড প্ল্যান মিনস হাফ ডান, বলা হচ্ছে যে ভালো পরিকল্পনার মাধ্যমে অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যায়। যদি তুমি ভালো পরিকল্পনা গ্রহণ করতে পারো তাহলে অর্ধেক কাজ অটোমেটিক ভাবে সম্পন্ন হবে, এটা বোঝায়। তাহলে এর মাধ্যমে কি হয় যে অপচয় এবং ব্যয় হ্রাস পায়, উপকরণের কার্যকর ব্যবহার হয়, সঠিক কার্যধারা অনুসরণ হয়, ব্যবস্থাপনা উন্নয়নের কাজ বাস্তবায়ন হয়। এখন পরিকল্পনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটি উত্তম পরিকল্পনা প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। কারণ হচ্ছে যে পরিকল্পনা যদি খারাপভাবে প্রণীত হয়, উত্তম পরিকল্পনা প্রণীত না হয় বা পরিকল্পনায় সমস্যা থাকে, তাহলে অন্যান্য কাজে সমস্যা হবে। তাই পরিকল্পনা আমাদের কতগুলো ধাপ অনুসরণ করে সম্পন্ন করতে হয়। সেগুলো কি কি? ভবিষ্যৎ মূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ, বিকল্প স্থিরকরণ, বিকল্প মূল্যায়ন, সর্বোত্তম বিকল্প গ্রহণ, সহায়ক পরিকল্পনা প্রণয়ন। তোমরা কি এটা মুখস্থ আছে? এটা মুখস্থ আছে? জি স্যার। মুখস্থ আছে? জি স্যার। নাভিদ জি স্যার। মুখস্থ আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি দেখব? যে ভবিষ্যৎ মূল্যায়ন করব। কারণ হচ্ছে যে পরিকল্পনা ভবিষ্যৎ কেন্দ্রিক, পরিকল্পনা ভবিষ্যতে বাস্তবায়িত হবে, পরিবেশ পরিস্থিতি কেমন হবে এর মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন হবে। তো এই ভবিষ্যতের পরিবেশ অর্থাৎ পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন করার জন্য আমাদের একটা পদ্ধতি রয়েছে, নাম কি? SWOT অ্যানালাইসিস। কি নাম? SWOT SWOT অ্যানালাইসিস। এস তে কি হয়? স্যার স্ট্রেংথ। ডব্লিউ তে? উইকনেস। ও তে? অপরচুনিটি। হ্যাঁ, আর টি তে? থ্রেট। গুড। এই যে এই স্ট্রেংথ এবং উইকনেস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভেতরে দুটি উপাদানগুলোকে বিশ্লেষণ করবার জন্য, আর অপরচুনিটি এবং থ্রেট এই দুটি হচ্ছে বাহ্যিক পরিবেশকে বিশ্লেষণ করবার জন্য। তো স্ট্রেংথ হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরের শক্তি, উইকনেস হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরের দুর্বলতা, অপরচুনিটি হচ্ছে বাহিরের বাহ্যিক সুযোগ সুবিধা, আর টিতে হচ্ছে বাহ্যিক হুমকি। এই যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই পরিবেশ বা অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশ বিশ্লেষণ করার এটি একটি কৌশল। তো এই কৌশলের মাধ্যমে আমরা এটি ভবিষ্যৎ মূল্যায়ন করতে পারি। তোমাদেরকে আরো ব্যাখ্যা করে বলতে হবে যে SWOT কি এবং এটার কিভাবে শক্তি, দুর্বলতা, সুযোগ হুমকি হয়। আরো ব্যাখ্যা করে বলতে হবে।
স্যার বললে ভালো হতো একটু একবার। আচ্ছা দেখো, স্ট্রেংথ মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের ভেতরের শক্তি। তুমি যা যা থাকলে তোমার প্রতিষ্ঠানের ভেতরে তোমার কাছে মনে হবে হ্যাঁ আমি শক্তি, এগুলো এটা তো আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। কেমন? যে প্রতিষ্ঠানের ভেতরের যে সকল উপাদান রয়েছে এই উপাদানগুলোর শক্তি সামর্থ্য কেমন? যেমন হচ্ছে যে দক্ষ ব্যবস্থাপক, বলো এটা তোমার জন্য শক্তিরা দুর্বলতা? শক্তি স্যার। আর অদক্ষ ব্যবস্থাপক? স্যার দুর্বলতা। 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 তারপর হচ্ছে দুর্বলতা। নিজস্ব আর্থিক সামর্থ্য, বলো শক্তি না দুর্বলতা? পর্যাপ্ত আর্থিক শক্তি রয়েছে, এটি শক্তি। স্যার এটা হ্যাঁ শক্তি শক্তি। স্যার। দক্ষ শ্রমিক, শক্তি না দুর্বলতা? শক্তি স্যার। অদক্ষ শ্রমিক? শক্তি। স্যার দুর্বলতা। 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 প্রতিষ্ঠানে নিজস্ব অবকাঠামো? শক্তি স্যার। শক্তি। অবকাঠামো নেই? স্যার দুর্বলতা। দুর্বলতা। দুর্বলতা, তাই না? উন্নত প্রযুক্তি ব্যবস্থা রয়েছে, শক্তি উন্নত স্যার। মেশিন রয়েছে, শক্তি। আর যদি পুরনো বা সেকেলে মেশিন থাকে? স্যার দুর্বলতা। দুর্বলতা। তাহলে আমরা এগুলো দেখবো যে আমাদের মেশিন লাগবে 15টা, কিন্তু আছে মেশিন 5টা, 10টা ঘাটতি রয়েছে। ঘাটতিটা তাহলে কি আমাদের শক্তি না দুর্বলতা? স্যার দুর্বলতা। দুর্বলতা। তাহলে এগুলো আমরা ভেতরেরটা বিশ্লেষণ করে দেখবো যে তাহলে উইকনেস এবং স্ট্রেংথ দুটো বিষয় দেখলাম। তুমি যদি ভাবতে পারো, মূল্যায়ন বের করতে পারো যে এইটা শক্তি এটা দুর্বলতা, তাহলে শক্তিটাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় আর দুর্বলতা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই বিষয়গুলো তুমি কিন্তু বের করতে পারবে। এরপরে অপরচুনিটি দেখো এবং থ্রেট, এটি বাহ্যিক উপাদানগুলোকে, অর্থাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বা প্রতিষ্ঠানের বাইরে ক্রেতা ভোক্তাদের কাছে বিক্রয় করতে হবে। এখন উৎপাদিত পণ্যের ক্ষেত্রে দেখো, তোমার যে পণ্য উৎপাদন করছো সেম পণ্য যদি অন্য কোনো প্রতিষ্ঠান উৎপাদন করে তাহলে প্রতিযোগীর সংখ্যা বাড়লো না কমলো? পারলো স্যার। বাড়লো। এটা তোমার সুযোগ না হুমকি? স্যার হুমকি। এটা হুমকি। আর যদি কোনো প্রতিযোগী না থাকে? তাহলে সুযোগ স্যার। সুযোগ। তারপরে তোমার অর্থ প্রয়োজন, আর্থিক ঋণ দানকারী প্রতিষ্ঠানের সংখ্যা নাই, কোথাও থেকে কোনো জায়গা থেকে ঋণ দিতে পারছো না, সুযোগ নেই, তাহলে এটা হুমকি না সুযোগ? হুমকি স্যার। আর ঋণ দানকারী প্রতিষ্ঠানের সংখ্যা অনেক রয়েছে, চাইলেই তুমি পাবে, এটা সুযোগ না হুমকি? সুযোগ স্যার। সুযোগ, তাই না? আবার জি স্যার। সুদের হার বেশি, এটা সুযোগটা হুমকি? স্যার সুযোগ স্যার। সুদের হার বেশি, সুদের হার বেশি, ঋণ নিবে, স্যার হুমকি স্যার। হুমকি। মোহতাসিম তুমি শুনতে পাচ্ছ? রাফিদ শেখ, আকিবুল ইসলাম? জি স্যার। আচ্ছা তোমরা শোনো, হ্যাঁ আমরা যে কথাগুলো বলছি, তারপরে ধরো সুদের হার বেশি, ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার বেশি, এটি সুযোগ না হুমকি? হুমকি। হুমকি। আবার সুদের হার কম যদি হয়? সুযোগ স্যার। সুযোগ। তোমার প্রতিষ্ঠানের জন্য শ্রমিক লাগবে, এখন পর্যাপ্ত পরিমাণে শ্রমিক পাওয়া যাবে, তাহলে এটা সুযোগ না হুমকি? সুযোগ স্যার। সুযোগ। আর যদি শ্রমিক পাওয়াই যাবে না তাহলে কি হবে? হুমকি। হুমকি। এই যে বিষয়গুলো, তারপরে হচ্ছে যে দেখো যে তোমার কাঁচামাল সরবরাহকারী, কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের ভেতরে না বাইরের? বাইরের। এরা বাইরের। তাহলে এদের যদি পর্যাপ্ততা থাকে, এরা যদি চাইলেই কাঁচামাল সরবরাহ করতে পারে, তাহলে এটা আমাদের বলো সুযোগ না হুমকি? সুযোগ স্যার। সুযোগ। যদি তাহলে পারে। এইভাবে আমরা অ্যানালিসিস করব। জি স্যার। আকিব বুঝতে পারছো? আকিব? জি স্যার। হ্যাঁ। এবার লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফল, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন করে আমি যা অর্জন করতে চাই তাই হচ্ছে লক্ষ্য। যেমন 10% বিক্রয় বৃদ্ধি করতে হবে, 100টি পেন উৎপাদন করতে হবে, 1000 পেন উৎপাদন করতে হবে 10 দিনে, এই যে এগুলো হচ্ছে লক্ষ্য। এখন অথবা হচ্ছে যে 10% বিক্রয় বৃদ্ধি করতে হবে, অথবা 10% মুনাফা বেশি অর্জন করতে হবে, এবছর যা মুনাফা অর্জিত হয়েছে তার চেয়ে 10% বেশি মুনাফা অর্জন করতে হবে সামনের বছর, অথবা 10% বেশি বিক্রয় বৃদ্ধি করতে হবে, এগুলো হচ্ছে লক্ষ্য। এরপরে বিকল্প স্থিরকরণ, যদি 10% বেশি বিক্রয় করতে হয়, 10% বেশি বিক্রয় করতে হয় তাহলে কি করতে হবে বলতো দেখি? জনসাধারণকে উৎসাহিত করতে হবে না? জি স্যার। তাহলে জনসাধারণের কাছে আমি কিভাবে এই পণ্যগুলো বিক্রি করব? জনসাধারণকে আমি পণ্য বিক্রয় করার জন্য কিছু প্রলোভন দেখাতে পারি, অথবা তাদেরকে কিছু সুবিধা দিতে পারি। কি কি সুবিধা? যেমন 10টি কিনলে 1টি ফ্রি, অথবা 10টা কিনলে 2টি ফ্রি, 5টি কিনলে 1টি ফ্রি, 50% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, বলো তো?
এগুলোতে বেশি বিক্রয় হয় না কম বিক্রয় হয়? বেশি বিক্রয় হয় স্যার। বেশি বিক্রয় হয়। একটার সাথে আরেকটা ফ্রি, বাই ওয়ান জি গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান। বিক্রয় বেশি হবে না কম হবে? বেশি। বেশি হবে। বেশি হবে, তাই তো? দ্রব্যমূল্য হ্রাস করলে, ডিসকাউন্ট দিলে, ফ্রি দিলে অথবা বিজ্ঞাপন বাড়ালে, আমরা এই যে বিজ্ঞাপন বাড়িয়ে জনসাধারণকে আমরা বিভিন্ন ভাবে প্রলোভন দেখাতে পারি বা উৎসাহিত করতে পারি। তাহলে এগুলো আমরা বিকল্প স্থির করলাম। এইবার আসলে দিকে 3-4টা আমরা বিকল্প পেয়ে গেছি। বিক্রয় বাড়াতে হবে, এই বিকল্প সমূহ মূল্যায়ন করতে হবে। সম্ভাব্য যে সকল মূল্যায়ন বিকল্প রয়েছে, এই কোন বিকল্পের মাধ্যমে কেমন সুযোগ সুবিধা পাওয়া যাবে বা লক্ষ্য অর্জিত হবে, সেই বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। আর এখান থেকে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে উত্তম যে বিকল্পটি, সেটি গ্রহণ করা, যার মাধ্যমে আমরা অল্প সময় অল্প খরচে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি, সেটি বেছে নেওয়ার নাম হচ্ছে সর্বোত্তম বিকল্পটি গ্রহণ। এবং এই বিকল্পকে সহায়তা করার জন্য আমাদের কি করতে হবে? সহায়ক পরিকল্পনা প্রণয়ন। সহায়ক পরিকল্পনা তো তোমরা জানো, সুন্দর করে বলেছিলাম, মনে আছে কি সহায়ক পরিকল্পনা? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি বলি, মনে হয় নাভিদ একটু কনফিউশনে আছে। সহায়ক পরিকল্পনা যেমন, তোমার বাবা একটা মোটরসাইকেল ক্রয় করার একটা পরিকল্পনা করলো, ঠিক কিনা বলো তো দেখি? আর মোটরসাইকেলের দাম 1,80,000 টাকা। বাবা চিন্তা করলো আমি 3 মাসের বেতন আর ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে আমি একটা মোটরসাইকেল ক্রয় করব। তাহলে মোটরসাইকেল ক্রয় করব, কবে করব, কোন মোটরসাইকেল ক্রয় করবে ইত্যাদি সব ঠিক করেছে। 1,80,000 টাকা ম্যানেজ হয়েছে, অমুক দিন ক্রয় করে নিয়ে আসবে। আচ্ছা বলো দেখি, মোটরসাইকেলটা ক্রয় করে নিয়ে এসে পানি দিয়ে চালাবে নাকি তেল দিয়ে চালাতে হবে? তেল দিয়ে স্যার। তেল দিয়ে চালাতে হবে। এখন বলো দেখি, প্রতিদিন যদি মোটরসাইকেল চালাতে চায়, এই তেল ক্রয় করার পরিকল্পনা করতে হবে না? অবশ্যই এই তেল আমি 1 মাসের তেল কিভাবে ক্রয় করব? স্যার। আমাকে আলাদা পরিকল্পনা লাগবে স্যার। এটার আলাদা পরিকল্পনা করতে হবে, আলাদা আয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক একইভাবে যদি তোমার বাবা একটা গাড়ি ক্রয় করবে, ট্রাক ক্রয় করে, তা ট্রাক ক্রয় করেছে, ট্রাক কি বাবা যদি চালায় সেটা তো ভিন্ন জিনিস। এখন যদি বাবা যদি চালাতে না পারে, তাহলে ড্রাইভার দিয়ে চালাতে হবে। জি স্যার। তাহলে ড্রাইভার নিয়োগ করার জন্য আলাদা পরিকল্পনা করতে হবে না? অবশ্যই স্যার। এটা হচ্ছে সহায়ক পরিকল্পনা। মূল পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অন্য যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয় সেগুলো হচ্ছে সহায়ক পরিকল্পনা। সহায়ক পরিকল্পনা, রাইট। তাহলে তোমাকে বুঝতে পারছো এটা আমি যা বললাম? আকিব, নাভিদ, আকিবুল ইসলাম, জিয়াদ, রাশেক, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা সেকেন্ড পার্টে চলে যাই। সেকেন্ড পার্ট আশা করছি শেষ করতে পারবো। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যে পরিকল্পনার আঙ্গিনা বা পটভূমি, পরিকল্পনা প্রকারভেদ, লক্ষ্যের প্রকারভেদ। দেখো 3টাতে কিন্তু ট্রিপল স্টার আছে। সুতরাং এই 3টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। কি কি ইম্পর্টেন্ট? আমাদের এই 2 নাম্বার পর্ব যেটা, এটাতে যে প্রশ্নগুলো আছে এত ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। সোট অ্যানালিসিস থেকে এমসিকিউ হয়ে থাকে, আর হচ্ছে আমাদের ওই যে উত্তম পরিকল্পনার আমাদের পরিকল্পনা নমনীয়তা, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। পরীক্ষার হলে গিয়ে দেখবে যে স্যার যা বলেছে সে ধরনের প্রশ্ন এসেছে। আমি যা বলি কি তা কিন্তু ঠিক? জি স্যার। ওকে, এখন পর্যন্ত কোন স্টুডেন্ট ডিপ্রাইভ হয়নি। আমি যেভাবে বলি ওভাবেই। তার মানে আমি জানি যে কোথা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা এবছরে কেমন, ও বছরে কেমন। পরিকল্পনার আঙ্গিনা বা পটভূমি কাকে বলে? তোমরা জানো যে পরিকল্পনা ভবিষ্যতে বাস্তবায়িত হবে, তাই না? আজকে গ্রহণ করা হবে, ভবিষ্যতে তা বাস্তবায়িত হবে, ভবিষ্যতে পরিকল্পনা বাস্তবায়িত হবে, তাই না? তাহলে ভবিষ্যতে কি করা হবে তার আগাম একটি চিত্র বা নকশায় হচ্ছে যদি পরিকল্পনা হয়, তাহলে এই আজকের প্রণীত পরিকল্পনা ভবিষ্যতে বাস্তবায়িত হবে, ঠিক কিনা বলো তো দেখি? ঠিক ঠিক। আচ্ছা, ভবিষ্যতে পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে খারাপ থাকবে এরকম তুমি কি জানো? তুমি কি? না স্যার। পুরোপুরি জানো না, যদিও তোমার অনেক অভিজ্ঞতার কারণে ফোরকাস্টিং ক্যাপাসিটি তোমার আছে, ফোরকাস্টিং স্কিলটা সেটা তোমার আছে, কিন্তু এরপরেও তো বিরূপ পরিস্থিতি আসে। কেউ কি চিন্তা করেছিল যে মার্চ মাসে করোনা নামক ভাইরাস আক্রমণ করবে আর আমাদের ব্যবসা বাণিজ্যের উপর সারা পৃথিবীতে এরকম একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করবে, এত লক্ষ মানুষ মারা যাবে? কেউ কি চিন্তা করেছিল? না স্যার। না। কিন্তু এই মার্চ মাসকে ঘিরে 2020কে ঘিরে পৃথিবীতে কত মানুষ কত পরিকল্পনা করেছিল, ঠিক কিনা বলো তো দেখি? বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করার কথা ছিল আমাদের, হচ্ছে, কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে কি আমরা করতে পেরেছি?
স্যার। না, করতে পারি নাই। তার মানে ভবিষ্যতের পরিবেশ পরিস্থিতি কেমন হবে তুমি আমি কেউ জানি না। তাহলে এই যে অবস্থার মধ্য দিয়ে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি তা বাস্তবিত হবে, তাকে পরিকল্পনার আঙ্গিনা বা পটভূমি বলা হয়। যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে ভবিষ্যতে একটি পরিকল্পনা বাস্তবিত হবে, সেই পরিবেশ পরিস্থিতি হচ্ছে পরিকল্পনার আঙ্গিনা বা পটভূমি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এই পরিবেশ স্যার। পরিস্থিতি ভালো হতে পারে, খারাপও হতে পারে। এখন এই পরিকল্পনার প্রকারভেদ আমরা দেখি। প্রকৃতিগত শ্রেণী বিভাগ, প্রকৃতিগত শ্রেণী বিভাগ পরিকল্পনা কত প্রকার বলো? স্যার 2 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। লক্ষ্য, 3 প্রকার। স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। প্রকৃতিগত শ্রেণী বিভাগ, প্রকৃতি, অন দ্য বেসিস অফ নেচার অফ প্ল্যানিং। ঠিক আছে? প্ল্যানিং এর প্রকারভেদ প্রকৃতিগত ভিত্তিতে। ঠিক আছে? তাহলে প্রকৃতিগত শ্রেণী বিভাগ, লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। তোমাকে প্রশ্ন করবে নিচে ঘ নম্বর বা গ নম্বরে প্রশ্ন করবে প্রকৃতির উপর ভিত্তি করে কোন ধরনের পরিকল্পনা। তাহলে 3টার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। লক্ষ্য কাকে বলে? যে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়। একটি পরিকল্পনা প্রণীত হয় যা তা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে যা অর্জন করতে হবে তাই হচ্ছে লক্ষ্য। যেমন 10% বিক্রয়, আমরা একটু আগে বলেছি 10% বিক্রয় বৃদ্ধি করতে হবে, এটাই লক্ষ্য। 100 পেন উৎপাদন করতে হবে 1 মাসে, এটাই লক্ষ্য। ঠিক কিনা বলো তো দেখি? জি স্যার। হ্যাঁ, এটাই লক্ষ্য। তুমি যেন 10 সেকেন্ডে হচ্ছে 1 কিলোমিটার দৌড়াতে পারো, এটাই তোমার লক্ষ্য। 10 সেকেন্ডে দৌড়াতে হবে, জাস্ট এরকম বিষয়গুলো। তারপর হচ্ছে যে স্থায়ী পরিকল্পনা, যে পরিকল্পনা একবার প্রণীত হয় এবং পরবর্তীতে বিরূপ পরিস্থিতি বা পরিবেশ পরিস্থিতি চেঞ্জ না হওয়া পর্যন্ত যে পরিকল্পনা বারবার ব্যবহার করা হয় একই উদ্দেশ্যে বারবার ব্যবহার করা হয়, সেই পরিকল্পনা হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। এই স্থায়ী পরিকল্পনার পদ্ধতিগুলো কি কি? যে নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল। কি কি আছে বলো, মুখস্থ রাখতে হবে। কি কি? নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল। এখান থেকে এমসিকিউ হয়, এখান থেকে সিকিউ হয়। এরপরে একাত্মক পরিকল্পনা কি? কর্মসূচি এবং প্রকল্প। একাত্মক পরিকল্পনা কি? যে পরিকল্পনা একটি লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রণীত হয়, ওই লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার সাথে সাথে ওই পরিকল্পনার কার্যকারিতা শেষ হয়ে যায়, উপযোগিতা থাকে না, সেই পরিকল্পনা হচ্ছে আমাদের একাত্মক পরিকল্পনা। একবার একটি উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রণীত হবে, দ্বিতীয়বার আর এই পরিকল্পনা ব্যবহার করা হবে না, সেটাই হচ্ছে কর্মসূচি মানে একাত্মক পরিকল্পনা। এই একাত্মক পরিকল্পনার মধ্যে আছে এককালীন, হ্যাঁ একবার একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, ঠিক আছে? তাহলে কর্মসূচি এবং প্রকল্প। রাইট। এরপর হচ্ছে পরিকল্পনার প্রকারভেদের মধ্যে আছে মেয়াদ ভিত্তিক শ্রেণী বিভাগ। তোমরা জানো যে মেয়াদ, টাইম, এর উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে: স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কি কি বলো? স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদীর মেয়াদ কতদিন, কত সময়? 0 থেকে 1 বছর, সর্বোচ্চ 1 বছর। আর মধ্যমেয়াদী পরিকল্পনার সময় স্যার সর্বোচ্চ 5 বছর। 1 বছরের বেশি, সর্বোচ্চ 5 বছর। 5 বছর। লাইনটা লিখতে হবে, 1 বছরের বেশি, সর্বোচ্চ 5 বছর। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্যার 5 বছরের চেয়ে বেশি স্যার। হ্যাঁ, 5 বছরের অধিক সময়ের জন্য যে পরিকল্পনা গৃহীত হয় সেটি হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ঠিক আছে তো? এখন হচ্ছে সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। উপরের গুলো তো সহজ, কিন্তু নিচেরটা দেখো, এগুলো মনে করলে সহজ, না করলে কঠিন। আর কিভাবে সহজ করে বলা যায়? স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা, এটাকে রণকৌশল বা কৌশলগত পরিকল্পনা বলে। বিভাগীয় পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা। ঠিক আছে? তো স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা কাকে বলে? যে বলতো ব্যবস্থাপনার স্তর কয়টি? 3টি স্যার। 3টি। উচ্চ স্তরের যারা থাকে তাদেরকে কি বলা হয়? প্রশাসন।
রাইট। এই প্রশাসনিক স্তরে যারা থাকে অর্থাৎ তাদের প্রশাসক বলা হয়। এই প্রশাসকরা অর্থাৎ উচ্চ স্তর কর্তৃক যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয় সেই পরিকল্পনা হচ্ছে স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা। কেন এরা কৌশলগত বা স্ট্র্যাটেজিক বা রণকৌশল বলা হয়? সাধারণত এরা এমন ভাবে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে বা পরিকল্পনা প্রণয়ন করে যেন প্রতিযোগী যারা রয়েছে বা প্রতিযোগিতামূলক বাজারে প্রতিযোগীদের সাথে টিকে থাকবার জন্য এক ধরনের পরিকল্পনা গ্রহণ করতেই হয়। এই পরিকল্পনাগুলো হয় হচ্ছে রণকৌশল বা স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা। কি তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন এই রণকৌশল যা নির্ধারণ করলো উচ্চ স্তর কর্তৃক, এইটি বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠানের মধ্যস্তরের ব্যবস্থাপক যারা থাকেন, কারা থাকেন? বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী বিভাগীয় ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার। এনারা আবার কি করে? এরিয়া ভিত্তিক না সুপারভাইজার না, সুপারভাইজার কার্যভিত্তিক, এরিয়া ভিত্তিক বা বিভাগ ভিত্তিক এক ধরনের পরিকল্পনা গ্রহণ করে। কি? যেমন ক্রয় ব্যবস্থাপক ক্রয় বিভাগের, বিক্রয় ব্যবস্থাপক বিক্রয় বিভাগের, উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন বিভাগের, তাই না? এরকম পরিকল্পনা যার যার পরিকল্পনা তারা নিচ্ছে, কিন্তু সবার মূল উদ্দেশ্য কি? স্ট্র্যাটেজিক যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটি বাস্তবায়ন করা। এই যে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় ব্যবস্থাপকরা যে ধরনের পরিকল্পনা গ্রহণ করেন সেটি হচ্ছে আমাদের বিভাগীয় পরিকল্পনা। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা, অর্থাৎ প্রতিষ্ঠানের নিম্ন স্তরের বা তৃতীয় স্তরের যারা ব্যবস্থাপক রয়েছে বা নিম্ন স্তরের ব্যবস্থাপক যারা রয়েছে, এই ব্যবস্থাপকরা যারা সরাসরি শ্রমিকদের সাথে অবস্থান করে কাজ উদ্ধার করার চেষ্টা চালায়, এরা ওই মধ্যস্তরের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আবার এরা প্রতিষ্ঠানের নিচের পর্যায়ে যারা শ্রমিকদের সাথে অবস্থান করে তারা আবার কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করে। বুঝতে পারছো? যারা কাজের সাথে জড়িত থাকে এদের প্রণীত পরিকল্পনা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। কি বলা হয় বলো দেখি? কার্যভিত্তিক পরিকল্পনা কারা গ্রহণ করে? স্যার নিম্ন স্তরের যারা ব্যবস্থাপক রয়েছে, যারা সরাসরি কাজের সাথে জড়িত। রাইট। আর বিভাগীয় পরিকল্পনা কারা গ্রহণ করেন? যারা স্যার কোন এরিয়া জড়িত আর কি স্যার, ব্যবস্থাপক যারা। কোন স্তরের ব্যবস্থাপক? স্যার মধ্যস্তরের ব্যবস্থাপক। কারা কারা থাকেন? যেমন মধ্যস্তরের ব্যবস্থাপক কারা থাকেন? বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী বিভাগীয় ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, এই তিন ধরনের। কারা কারা থাকে? স্যার বিভাগীয় ব্যবস্থাপক, তারপর হচ্ছে সহকারী, তারপর হচ্ছে স্যার এরিয়া ম্যানেজার। হ্যাঁ, সহকারী বিভাগীয় ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার। আর উচ্চ স্তরে কারা থাকেন? স্যার যারা প্রশাসক আর কি স্যার। হ্যাঁ, কারা কারা? যেমন ব্যবস্থাপনা পরিচালক, মালিক, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, আছে না? জি। এরা হচ্ছে আমাদের উচ্চ স্তরের সচিব, উচ্চ স্তরের ব্যবস্থাপক। ক্লিয়ার? জি স্যার। রাইট। এরপর আসলে দেখি পরিকল্পনার অন্যান্য প্রকারভেদ কি কি রয়েছে। আঞ্চলিক পরিকল্পনা এবং সামগ্রিক পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা কি এবং সামগ্রিক পরিকল্পনা কাকে বলে? আঞ্চলিক পরিকল্পনা হচ্ছে যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল রয়েছে, এক এক অঞ্চল আবহাওয়া, জলবায়ু, সংস্কৃতির দিক থেকে ভিন্ন ভিন্ন ধরনের কিনা বলো তো দেখি। কোন কোন অঞ্চলে লোক সংখ্যা অনেক বেশি, আবার কোন কোন অঞ্চলে লোক সংখ্যা অনেক কম, ঠিক কিনা? জি। রাইট। তোমরা তাহলে এই অঞ্চল ভিত্তিক কোন কোন অঞ্চল হচ্ছে অনেক দুর্যোগ প্রবণ, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ, আবার কোন কোন অঞ্চল খরা, কোন কোন অঞ্চলে অনেক শীত, কোন কোন অঞ্চলে অনেক গরম, তো কোন কোন অঞ্চলে অনেক লোক বসবাস করে। তো এক এক অঞ্চলের জন্য এক এক ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়। এই পরিকল্পনাগুলো হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। আর সামগ্রিক পরিকল্পনা কাকে বলে বা মাস্টার প্ল্যান? হ্যাঁ, সামগ্রিক পরিকল্পনা কাকে বলে? আমরা যে আঞ্চলিক পরিকল্পনা গ্রহণ করলাম এবং বিভিন্ন বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করলাম, এই আঞ্চলিক এবং বিভাগীয় পরিকল্পনার সমন্বয় গড়ে ওঠে আমাদের সামগ্রিক পরিকল্পনা। তোমাকে বুঝতে পারছো? জি স্যার। অঞ্চল ভিত্তিক যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এরপরে আর সামগ্রিক মানে বিভিন্ন বিভাগীয় যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এই আঞ্চলিক এবং বিভাগীয় যে পরিকল্পনা, এই দুইটার সংমিশ্রণে একত্রিত করলে যে পরিকল্পনা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের সামগ্রিক প্ল্যান বা সামগ্রিক পরিকল্পনা বা মাস্টার প্ল্যান। সময় যেহেতু আর 4 মিনিট আছে, আমরা আরেকটু আলোচনা করি লক্ষ্যের প্রকারভেদ। তোমরা জানো লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়। এই লক্ষ্যকে বিভিন্ন ভাবে নামকরণ করা যায়: উদ্দেশ্য, মিশন, সময় লক্ষ্য, বাজেট লক্ষ্য। কি কি বলো দেখি? প্রকৃতি বিচারে লক্ষ্যের প্রকারভেদ। মিশন, সময় লক্ষ্য, বাজেট লক্ষ্য। রাইট। উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য আগে, তারপরে মিশন পরে।
উদ্দেশ্য বা ভিশন, এরপরে মিশন। সহজ করে বলি যে যা অর্জন করতে হবে তা নির্ধারণ করা হচ্ছে উদ্দেশ্য, আর যা অর্জন করতে হবে তা অর্জন করার জন্য যা যা করা হয় তা হচ্ছে মিশন। কি বুঝতে পারছো? কাজের সমষ্টিকে মিশন বলে স্যার। হ্যাঁ হ্যাঁ, কাজ চলমান রয়েছে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরে নাও যে অপরাধীকে ধরতে হবে, এটাই হচ্ছে মিশন, মানে উদ্দেশ্য। এখন ওই অপরাধীকে ধরার জন্য মানে যতগুলো ফোর্স আছে, হ্যাঁ, এই ফোর্স গুলো অলি গলি সব জায়গায় চষে বেড়াচ্ছে, তার মানে মিশন চলছে। এই মিশনের উদ্দেশ্য কি? অপরাধীকে ধরা স্যার। রাইট, এটা হলো বিষয়। এখন ধরো আমরা 10% বিক্রয় বৃদ্ধি করতে হবে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য বা মিশন। এখন এই 10% বৃদ্ধি করবার জন্য আমরা কি করেছি? বিজ্ঞাপন বাড়িয়েছি, তারপরে ফ্রি দিয়েছি, ডিসকাউন্ট দিচ্ছি, তাই না? বলো তো দেখি। জি স্যার। এগুলো হচ্ছে মিশন। এরপরে হচ্ছে সময় লক্ষ্য কি? যে যখন কোনো একটি লক্ষ্য উদ্দেশ্য একটি নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে হবে, তখন সেই লক্ষ্যটি হচ্ছে সময় লক্ষ্য। যেমন ভিশন 2021, এটা কি ছিল বলো তো দেখি? ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে, বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলা হবে। তাহলে এটি একটি সময় লক্ষ্য। 21 সাল। আবার 41 সালে কি হবে? বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাবে, তাই না? 41 সালে নিয়ে যাবে, এটা একটা টার্গেট ছিল। তারপরে যমুনা সেতু ধরো 2019 সালে ডিসেম্বরে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার কথা ছিল। আমরা কি পেরেছি? না স্যার, না, পারি নাই। আবার ধরে নাও যে আশা করছি আগামী ডিসেম্বর এর শেষ দিকে আমরা সেটা পারবো, অথবা 21-এর একেবারেই প্রথম সপ্তাহে পারবো। এরকম হচ্ছে টার্গেট ধরছে, কিন্তু বিভিন্ন বিরূপ পরিস্থিতি সামনে এসে দাঁড়াচ্ছে, যার কারণে আমরা সময় মতো কাজ শেষ করতে পারছি না। এরপরে বাজেট লক্ষ্য কি? এখানে আর সময় গুরুত্বপূর্ণ নয়, বরং একটি নির্দিষ্ট টাকার মধ্যে লক্ষ্য অর্জন করতে হবে। যদি এরকম লক্ষ্য নির্ধারণ করে দেয় সেটাকে বলা হবে কি? বাজেট লক্ষ্য। এরপর আসলে দেখি সাংগঠনিক কাঠামো বিচারে স্ট্র্যাটেজিক লক্ষ্য, বিভাগীয় লক্ষ্য, কার্যভিত্তিক লক্ষ্য। ওই আগের মতো করে এখানে যেমন ভাবে এই যে সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ, উচ্চ স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর ব্যবস্থাপক কর্তৃক গৃহীত পরিকল্পনা। তাহলে উচ্চ স্তরদের প্রণীত লক্ষ্য হচ্ছে স্ট্র্যাটেজিক লক্ষ্য, বিভাগীয় ব্যবস্থাপকরা যে লক্ষ্য নির্ধারণ করে সেটা হচ্ছে বিভাগীয় লক্ষ্য, আর মধ্যস্তরের ব্যবস্থাপকরা আর নিম্ন স্তরের ব্যবস্থাপকরা যে ধরনের লক্ষ্য নির্ধারণ করে সেটা হচ্ছে কার্যভিত্তিক লক্ষ্য। ঠিক আছে। স্ট্র্যাটেজিক লক্ষ্য এরা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে থাকে, আর বিভাগীয় ব্যবস্থাপকরা বা মধ্যস্তরের ব্যবস্থাপকরা সাধারণত মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে থাকে, আর কার্যভিত্তিক বা নিম্ন স্তরের ব্যবস্থাপকরা সাধারণত স্বল্পমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে থাকে। কার কোনো প্রশ্ন? না স্যার। কেমন লাগলো আজকের ক্লাস? অনেক ভালো স্যার। আকিব সুলতান? পরীক্ষার আগে অনেক উপকার হলো স্যার এটার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আকিবুল ইসলাম কেমন লেগেছে? জি স্যার, অনেক ভালো। রাফিদ শেখ? স্যার অনেক ভালো স্যার, মানে সব অধ্যায়গুলো স্যার এরকম ডিভিশন দিলে একটু ভালো হতো স্যার, কিন্তু আচ্ছা, সব অধ্যায় হবে না। চলছে, আমরা চালাবো ইনশাআল্লাহ। দেখি কি করা যায়। ক্লাস কত তারিখ পর্যন্ত হবে স্যার? 24 তারিখ না? না, 25 তারিখ পর্যন্ত। জি স্যার। ঠিক আছে। জি স্যার। তো ভালো লাগলেই হবে না, বাসায় একটু পড়তে হবে, কি বলো, তাই না? জি স্যার। হ্যাঁ, বাসায় পড়ো, কোনো সমস্যা থাকলে জানাবে। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায় আবার আলোচনা করব, আর একটু পার্ট আছে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।